সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদা ফেরদৌস পরমা। এনটিভির নিমন্ত্রণে আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনীতে শিল্পীদের ওয়াটার কালার ও মিশ্র মাধ্যমে আঁকা 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ম্যাগাজিন টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8টা 20 মিনিটে থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আচ্ছা, আমরা কি আমাদের মার কাছ থেকে এই সমস্ত পেয়েছি? আমরা কি একটু ঝগড়া হলে বাড়ি ছেড়ে চলে গেছি? তখন সময় আলাদা ছিল, আর এখন সময় পাল্টেছে। আসলে মানুষগুলো বদলে গেছে, আর সহ্য শক্তিও কমে গেছে মানুষের। তুই যদি কোনো সময় কোনো কিছু বলতে চাস, ইফ ইউ ফিল লাইক সেইং সামথিং টু মি, তুই কিন্তু আমাকে বলতে পারিস। রাত 9টা 30 মিনিটে থাকছে একক নাটক। আর কতক্ষণ খাড়ায় থাকবো দেখো তো। এই যে আসছি তো। যাইতাম না আমি। হ্যাঁ, এত সুন্দর খেললে লাগতেছে। এই উঠো, ভাত খায়ালো। তোরা কেউ দেখতে পারবো না, তুই ভাত লয়ে বাড়িতে যা, আমি বাড়ি যেতেছি। লুকাইটি খুলে দিবি, তারপর ওর ছবি হনে দিবি। ছবি দিলে ছবি দেখে মানুষে কমেন্ট করবো, ভেরি হট, জোস, বিউটিফুল, নাইস এন্ড অ্যাট্রাকটিভ, বিউটি কই না। আমি যাবি আমার বউরে তো বাগা দিব সবাই। ও মা গো, ওরে মা গো। ভালোবাসলে বিনা অপরাধে এত মানুষের সামনে আমার থাপ্পড় দিতে পারতাম না। তুই যদি আমার ভালোবাসতি তাহলে 2-4টা চর হজম করা কোনো ব্যাপার না। রাত 11টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে, এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী নাসরিন সুলতানা পিঙ্কি। শুভ সকাল আপু। শুভ সকাল। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি। সঙ্গীতের সাথে আপনার পথ চলাটা কিভাবে শুরু? আমার সঙ্গীতের সাথে পথ চলাটা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ আমি ছোট থেকে গান প্রচণ্ড ভালোবাসি। আমার বাবা মারা যায়, তারপরে আমার মা ভয় পেত যে গান শেখাতে। আমার যিনি প্রথম গুরু ওস্তাদ কানুমোহন গোস্বামী, উনি হচ্ছে আমার স্কুলের টিচার ছিলেন বাংলার। তো উনি হঠাৎ একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, তখন বলে কে কে গান গাবে। আমি হাত তুলেছি, তখন বলে তুমি গান শেখো? আমি বলি না। তুমি গান গাইতে পারো? আমি বলি পারি। একটা গান গেয়েছি, শোনার পরে বলে তোমার কণ্ঠটা এত সুন্দর, কেন গান শেখো না? তো আমি বলি আমার মা তো ভয় পায়, আমার বাবা নাই, এই জন্য। তো গুরুজি সব কিছু আমার কাছে শুনলো, শোনার পরে বাসায় গিয়ে উনি হঠাৎ করে বাসায় তারপরের দিন গিয়ে উপস্থিত সকালবেলায়, একদম সকালে 6টার সময়, 6:30টায় গিয়ে আমার মাকে বলে আমি তো টিচার, আমি দিদি আপনি যদি চান তাহলে আপনি মেয়েটাকে আমি গানের আমার শিষ্য করতে চাই। আমার মা বলে যে আমি তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা ভাবনা করে আমি আসলে গানে দিতে চাই না, এই জন্য ভয় পাই আমি আসলে। তার না, এটা আপনি নিশ্চিন্তে দিতে পারেন, আপনি নিজে নিয়ে যান। আমার পরিবেশটা, আমার মেয়ে গান শিখে, আমার মেয়ে থাকে, আরও সবাই থাকে, আপনি গিয়ে দেখলেই বুঝবেন। তারপরে তো গুরুজির বাসায় যাই, তারপরে তো আমার গানের যাত্রা শুরু হয় ওনার মাধ্যমেই। এরপরে আধুনিক গানের তালিম নিয়েছি ওস্তাদ নূর হামিদ রিজিসারের কাছে। তো উনি মারা গেছেন, বিপ্রতীক। তো আমার মাকে কোনো একসময় গান শেখাতে চেয়েছিলেন, কিন্তু পারেন নাই। তো হঠাৎ একদিন দেখা হয়েছে, বলে যে আমার মেয়ে তো গান গায়, তাহলে তোমার মেয়েকে আমি সেই ইচ্ছাটা পূরণ করবো তোমার মেয়েকে দিয়ে। ইচ্ছা বা স্বপ্নটা আপনাকে দিয়ে। পরে স্যারের কাছে আমার আধুনিক গানের তালিম নেওয়া। এরপর তো বিয়ে হয়ে যায়। বিয়ের পরে এখন আমি ওস্তাদ অসিতদের কাছে
ক্লাসিক্যালে তালিম নিচ্ছি। বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন? নাটকের কিছু কাজ হচ্ছে, নাটকের কিছু হুম হুম। গানের পাশাপাশি কিছু মৌলিক গান নিয়ে সামনে কাজ চলছে আসলে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে আমরা জানি যে আপনার নিজের পেজ আছে, সোশ্যাল মিডিয়াতে আপনি নিয়মিত গান চর্চা করেন বা গান দিয়ে থাকেন। তো সোশ্যাল মিডিয়াতে দর্শকদের রেসপন্সটা কেমন? আমার আসলে সামাজিক মাধ্যম দিয়েই শুরু বলতে পারেন, কারণ আচ্ছা। যখন আমার মনে আছে কোভিডের সময়, করোনার সময়, তখন ঘরে বসে থাকতাম, গান একটা করে আপলোড করতাম, সবাই অনেক রেসপন্স করতো, অনেক ইয়ে করতো। তখন আমার স্পেয়ার আরও বেড়ে যেত যে না, আমার এটা নিয়ে অনেক কিছু করতে হবে, অনেক দূর আচ্ছা। যেতে হবে। পরে আমি একটা স্কলারশিপে গান নিয়ে ভারতে আমি রিপ্রেজেন্ট করি। এরপর থেকে আমি মিডিয়া কাভারেজগুলো পাই নিয়মিত। 22 সাল থেকে বলতে পারি নিয়মিত কাজ করছি আমি। যখন 22 সাল থেকে কাজ করা শুরু করলাম, তখন মনে হলো আমার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে। এই জন্য আমি সব কিছু বন্ধ করে দিয়ে, আমি একটা ফ্যাশন হাউস চালাতাম, সেটাও আচ্ছা। বন্ধ করে দিয়েছি। আমি মানে আমার কাছে মনে হয়েছে গান গাইতে হলে গানের উপর ফোকাস ফোকাসটা হতে শুধুমাত্র হবে। গানের হ্যাঁ, মধ্যে থাকা উচিত। গুরুজির কাছে নিয়মিত যাওয়া, গান চর্চা করা। আমার মনে হয়েছে যে গানের সাথে আমি সারা জীবন গান নিয়ে বেঁচে থাকতে চাই। এমনিতে গানের পাশাপাশি কি কাজ করতে পছন্দ করেন? গানের পাশাপাশি আমি রান্না করতে ভালোবাসি। রান্নাটাও একটা প্যাশন আসছে। আমি যে কোনো কাজ, এটাও কি কোনো নতুন আপনার নিজের পেজ? না, রান্নার বিষয়টা কি হয়েছিল, আমার খুব আর্লি ম্যারেজ হয়েছে, 19 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল। আচ্ছা। তারপর থেকে রান্না করতে যেতাম, যখন একটা পিএস দিয়ে রান্না করতাম, তো আমার লাইফ পার্টনার কখনো কোনো অবজেকশন দিত না, কিন্তু আমার নিজেরই খেতে ভালো লাগতো না। তা আমি খুঁজে খুঁজে বের করলাম যে আমার রান্নার কি কি কমতি আছে, কি কি করলে কি, তখন রান্না নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট চালানো শুরু করলাম। তারপরে এইটাতে আগ্রহ বাড়ানোর জন্য আমি বিভিন্ন কম্পিটিশনে যে লিখে লিখে পাঠাই না, রেসিপি দেওয়া, রেসিপি দেওয়া বিভিন্ন ইয়েতে, তো আমি সেগুলো দেওয়া শুরু করেছিলাম জাস্ট আমার নিজেকে করার জন্য, ঝালাই করার জন্য, যে আচ্ছা। তাহলে এটা কালচার হবে, এটার প্রতি আগ্রহ বাড়বে। সেই আগ্রহের জায়গা থেকে এরকম করতে যে আমার রান্না করতে করতে দেখি যে একটা টাইমে গিয়ে এখন দেখি যে সবাই বলে আমার রান্না মজা। আচ্ছা, তার মানে আপনি যে কোনো কাজ পেলে সেটাকে নিয়ে এক্সপ্লোর করতে বেশি পছন্দ হ্যাঁ, করেন? আমার মনে হয় আমি যে কাজটা করব সেটাকে মানে পুরোপুরি ভালো মতো শিখে তারপরে আমার প্রেজেন্ট করতে ভালো লাগে। আমার মনে হয় যে একটা জিনিস করলাম, সেটা সুন্দর হলো না বা ভালো হচ্ছে না, আচ্ছা। কেন হচ্ছে না, এটাকে প্রপারলি প্রেজেন্ট করতে হবে, এটা আমার ভিতরে একটা জিদ কাজ করে। আমরা আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? শ্রদ্ধেয় রুনা ম্যামের একটি গান আমি চেষ্টা করছি। গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যথার রাগিনী, কি হবে শুনে কি পাইনি, কি পাইনি। গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যথার রাগিনী। বাহ, অসাধারণ, খুবই সুন্দর গান। এমনিতে কোন কোন শিল্পীর গান কভার করতে আপনার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে গান জিনিসটাই আমার কাছে মনে হয় যে আল্লাহ গড গিফটেড ভাবে যাদের গলা প্রদত্ত আছে, তারা গান গাইতে পারলে গান সুন্দর লাগে। সেটা যে কোনো গান, আমি সব ধরনের গান শুনি। তবে আধুনিক গান আমাদের বলতে পারেন লিজেন্ড রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, এনাদের তো কথা বলা হলো। এছাড়াও দেশের বাইরের বিভিন্ন ভালো ভালো গুণী গুণী শিল্পীদের আমি গান শুনি। আমার মনে হয় যত শোনা যাবে আগে কান পাকতে হবে, তারপরে তো গলা থেকে আসবে কিছু। আচ্ছা, এমনিতে আপনি কোন জনরার গান বেশি গাইতে স্বচ্ছন্দ বোধ করেন? আমি সব ধরনের গান গাইতেই ভালো লাগে, কিন্তু আমি বর্তমানে আধুনিক গানের পথটা ধরে হাঁটছি। আচ্ছা। এছাড়া আমার কলেজ জীবনটা অনেক মেমোরেবল একটা জীবন। আমার কলেজ জীবনটা আমি কখনোই ভুলবো না। মানে লাইফের বলে না যে একটা গোল্ডেন পিরিয়ড, আমার কলেজ লাইফটা গোল্ডেন পিরিয়ড ছিল। আমি ইচ্ছাকৃতভাবে মহিলা কলেজে ভর্তি হয়েছিলাম, খেলাধুলা সব কিছু মানে কালচার খুব ভালো। তো এটা জানার পরে আমার মনে হয়েছে যে না, আমার মহিলা কলেজেই ভর্তি হতে হবে। আমার যে গ্রেড ছিল সেই গ্রেড অনুযায়ী আমি হয়তো বা রাজশাহীর ভালো ভালো আরও কলেজগুলোতেও আমি অ্যাপ্লাই করতে পারতাম বা আমি চান্স পেতাম, কিন্তু আমি কোনোভাবেই ট্রাই করি নাই। আমি মহিলা কলেজে ভর্তি হয়েছি এবং আমার কলেজের ফার্স্ট ডে থেকে আমার কেন যেন মানে প্রত্যেকটা জিনিসই আমি খুব উপভোগ করেছি এবং আমার গানের জন্যই আমার মিসরা আমাকে ভালোবাসতেন এবং আমার টিচাররা এত ভালোবাসতেন, আচ্ছা, মানে সেটা আমার অনেক বড় পাওয়া। যাক, খুবই ভালো। আপনার গানের
এই যাত্রায় সবচেয়ে বেশি অনুপ্রেরণা আপনাকে কে দিয়েছে? অবশ্যই আমার মা, তারপর তারপর আমার হাজবেন্ড। আর আমার জীবনে সবথেকে বড় মানে পাওয়া বলতে পারেন বা অ্যাচিভমেন্ট বলতে পারেন, মানুষ সাধারণত অবিবাহিত জীবনে অনেকেই গান করে, নাচ করে, অনেক কিছু করে, পরে বিয়ের পরে বন্ধ হয়ে যায়, কিন্তু আমার হয়েছে উল্টো। আমার বিয়ে হওয়ার পর থেকে আমার হাজবেন্ড অনেক অনুপ্রাণিত করে, মানে অনেক আমাকে উৎসাহ দেয় যে তুমি করো, তুমি পারবা, কারণ ও বলে যে সবাই তো গাইতে পারে না, তুমি গাইতে পারো, তুমি এটা নিয়ে চর্চা করো। ও যথেষ্ট সাপোর্ট দেয় আমাকে। খুবই ভালো। আপু একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আচ্ছা, ওপার বাংলার একটা গান আমি চেষ্টা করছি। অবশ্যই। যা পাখি উড়ে জানা, আজ হারাতে নেই মানা, তুই যা উড়ে, খোলা আকাশের নীল খামে মেঘে লিখেছে বেনামে উড়ো চিঠি। যা পাখি উড়ে জানা, আজ হারাতে নেই মানা, তুই যা উড়ে। খুব সুন্দর। আপু জনপ্রিয়তা আর দর্শকের হৃদয়ে টিকে থাকার মধ্যে আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেন? আমি জনপ্রিয়তা চাই না, আমি দর্শকের হৃদয়ে টিকে থাকতে চাই। জনপ্রিয়তা তো ক্ষণস্থায়ী, সেটা কিছু দিন থাকে, পরবর্তীতে মানুষ ভুলে যায়, কিন্তু মানুষের হৃদয়ে টিকে থাকতে পারলে চিরজীবন আসলে থেকে যাওয়া যায়। আমি সেটাই চাই। এখন বর্তমানে আমাদের পুরনো গানগুলোকে নতুন করে রিমেক করা হচ্ছে, মডিফাই করা হচ্ছে, তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আসলে বলে না ওল্ড ইজ গোল্ড, পুরনো গানগুলো অলওয়েজ সুন্দর। হ্যাঁ। আসলে শুনতে শুনতে অনেক, এখনও যে ভালো গানের কাজ হচ্ছে না এটা না, কিন্তু এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু বর্তমানে মানুষের স্থির না আমি মনে করি। কারণ আগে একটা গান রিলিজ হলে সেটা রেডিওতে মানুষ বাজতো, আগ্রহ নিয়ে রেডিওতে বাজতো, একটাই মাধ্যম ছিল আগ্রহ বিটিভি, নিয়ে বসে বিটিভিতে থাকতো। দেখতো, হ্যাঁ। তখন আগ্রহ নিয়ে সেইটা নিয়ে ইয়ে করতে। আর এখন এত মাধ্যম হয়েছে যে মানুষের দেখার কোনো মানুষ সময় নাই। এখন রিলস দেখতে বেশি পছন্দ করে, কোনো একটি আর আমি গান। আরেকটা কথা বলি, আমি মৌলিক গান নিয়ে আমার একটা খুব মানে ইচ্ছা যেটা আছে আমার, আচ্ছা, আমি কাজ করছি, আমি মৌলিক গানে টুকটাক করে কাজ করছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি স্পেসিফিক খুব ভালো ভালো কাজগুলো করতে চাই তখনই যখন আমাকে মানুষ চিনবে পিঙ্কি। যেমন আমি যখন 22 সালে কাজ শুরু করি তখন কিন্তু কেউ চিনতো না আমি পিঙ্কি বা আমি গান গাই, কিন্তু এখন আমার মনে আছে যে আমি হঠাৎ করে আমাকে একজন বলছে রাস্তায় যে আপু আপনি গিয়ে টেলিভিশনে দেখেছি, বা ব্যাংকে গিয়েছি, ব্যাংকের ইয়ে বলে আপু আপনি টেলিভিশনে আপনি গান শুনেছি। যদিও বা আমি বড় বড় শিল্পীদের গান গেয়ে আমাকে চিনছে, তারপরেও আমি চাই যে এই চেনাটা যখন চিনবে তখন আমি যখন একটা গান গাবো তখন আমার গ্রহণযোগ্যতা আসবে। আপু ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কি? ভবিষ্যৎ নিয়ে তো অনেক পরিকল্পনা শেষ নেই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা গান নিয়ে থাকতে চাই সবসময়। আমার একটাই মাত্র মেয়ে, সেই মেয়েটা মোটামুটি একটু স্টেবল হয়ে গেলে তখন তো আমার হয়তো আমি যদি বেঁচে থাকি আমার উপরন্ত অনেক সময়, আমার ইচ্ছা ছোট ছোট বাচ্চাদেরকে গান শেখাবো, বাচ্চাদের মাঝে আমি গান নিয়ে বেঁচে থাকতে চাই। আচ্ছা আপু, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার একটি গান শুনতে চাই, একটু বড় করে শুনবো গানটি। নজরুল জয়ন্তী চলে গেল, আমি একটি নজরুল সঙ্গীতকে চেষ্টা করছি। অবশ্যই আপু। সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে, সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। খুব
সুন্দর অসাধারণ একটি গান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এনটিভির নিমন্ত্রণের প্রোগ্রামে আসার জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ভালো গান শুনুন, ভালো গান, তাহলে আমরা ভালো গানের মাঝে আমরা বেঁচে থাকতে পারবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।